কোরবানির পশুর খবর থেকে শুরু করে অর্থনীতি, দুর্নীতি, স্বর্ণ চোরাচালান, এরকম নানা খবর আসলে আজকে প্রধান খবর হিসেবে গণমাধ্যমে বিশেষ করে পত্রিকাগুলোতে রয়েছে। আমরাও ঠিক এভাবেই আজকে আমাদের আলোচনার বিষয়গুলো সাজিয়েছি। আমরা আলোচনা শুরু করব। আমাদের সাথে অতিথিরা যুক্ত রয়েছেন। আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন পার্থসারথী দাস, প্রতিদিনের সংবাদের প্রধান প্রতিবেদক। পার্থসারথী দাস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আলোচনা শুরু করতে চাই যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে যে আমাদের ঈদ যাত্রা বলা যেতে পারে যে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে অনানুষ্ঠানিকভাবে বেশ কদিন থেকেই চলছিল, আজকে থেকে মোটামুটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। হ্যাঁ, এটি সত্যি যে ঈদ যাত্রা শুরু হয়ে গেছে। আজকে ট্রেনে ঈদ যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বাস, ট্রেন এবং নৌপথে যে ঈদ যাত্রা তার চাপ শুরু হবে মূলত বৃহস্পতিবার থেকে, এবং তার চাপ আমরা আরো বেশি লক্ষ্য করব বৃহস্পতিবার থেকে শুরু করে শুক্র, শনিবার। এরপরেও চলবে, ঈদের আগে পর্যন্ত সেই চাপ চলবে। এবং এবার মানুষজন কিন্তু সচেতন হয়েছেন, যেহেতু ভোগান্তি হয়, সেই ভোগান্তির যে আতঙ্ক, সেই আতঙ্ক থেকেই লোকজন কিন্তু অনেক সচেতন হয়েছেন এবং আগেভাগেই তারা ছুটি নিয়ে তারা বাড়ির দিকে রওনা হন। ঈদ উল ফিতরে যে সংখ্যক যাত্রী ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন, তার চেয়ে অনেক বেশি যাত্রী ঈদ উল আজহায় বাড়িতে তারা যান, এবং সেই প্রস্তুতি অনেক আগেই শুরু হয়ে গেছে। এবং নতুন যে ভোগান্তি প্রতি বছরই হয়ে থাকে, যে ঈদ উল আজহা যে পশুর হাটগুলো বসে, বিশেষ করে ঢাকা শহরে যদি আমি বলি, এবার প্রায় 18টির মতো পশুর হাট বসতে শুরু করেছে। এগুলো এখনো জমেনি, ঈদের কয়েকদিন আগে সেটি জমবে। কিন্তু এই যে প্রস্তুতি শুরু হয়েছে, এই প্রস্তুতির সঙ্গে সঙ্গে কিন্তু যানজটও শুরু হয়েছে বিভিন্ন জায়গায়। যানজট আসলে এই ঢাকা শহরে কবে নিরসন হবে, এই প্রশ্নের জবাব কেউ দিতে পারবেন না। এটি একটা অনিশ্চিত প্রশ্ন, এবং নিশ্চিত করে কেউ বলতে পারবেন না যে ঢাকা শহরে যানজট নিরসন হবে এত সাল। 2004 সাল থেকে মানে ঢাকার কৌশলগত পরিবহন পরিকল্পনা করা হয়েছিল, সেটি অনুমোদন হয়েছিল 2007 সালে। সেখানে অগ্রাধিকার যে সুপারিশ ছিল সেই পরিকল্পনার ঢাকার কৌশলগত পরিকল্পনা, সেখানে হচ্ছে যে বাস রুট ফ্র্যাঞ্চাইজিং বা আমাদের যে বাস রুট গুলো রয়েছে সেগুলো সংস্কার করতে হবে, সেটি ছিল অগ্রাধিকার। সেই কাজগুলো আমরা করিনি 18 বছর বা 3 যুগ হয়ে গেল। এখন শুরু হয়েছে 2018 সালের পর থেকে শুরু হয়েছে বিক্ষিপ্তভাবে। আমরা যে নগর পরিবহন সেবা দেখি, সেটি কিন্তু তার ওই পরিকল্পনা বাস্তবায়নের অংশ। বিক্ষিপ্তভাবে শুরু হয়েছে কয়েকটি রুটে, কিন্তু তারপরেও সেগুলো খুব সম্পূর্ণভাবে সফলভাবে হচ্ছে সেগুলো আমরা বলতে পারবো না। আমরা এক্সপ্রেসওয়ে, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেছি, মেট্রো রেল করেছি, এবং অনেকগুলো ফ্লাইওভার করেছি। তারপরেও কিন্তু ঢাকা শহরে যে যানজট সেই যানজট রয়ে গেছে। তার কারণ কি? তার কারণ হচ্ছে সড়ক যে ব্যবস্থা আমরা দেখছি, সেখানে এই সড়ক শৃঙ্খলা এবং নিরাপত্তার উল্টো পথে চলছে। সড়কে নেমে সবাই আইন ভাঙার যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতায় নামেন। সেটা পথচারী হোক, সেটা গাড়ি চালক হোক, সবাই আইন যেন মানতে চান না, এবং অনিয়ন্ত্রিত কোনো নিয়ম এবং নিয়মের তোয়াক্কা ছাড়াই কিন্তু ঢাকা শহরে মোটরসাইকেল বেড়েছে। এবং এই যে মোটরসাইকেল বাড়লো, সেটি প্রায় 50 যত গাড়ি রয়েছে, বিভিন্ন শ্রেণীর গাড়ি রয়েছে, নিবন্ধন দেয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, বিআরটিএ। তো তারা কোনো ধরনের নিয়ন্ত্রণ ছাড়াই যে আমরা কি পরিমাণ গাড়ি ঢাকা শহরে কোন রুটে কিভাবে চলছে, সেটা সমীক্ষা ছাড়াই মোটরসাইকেল নিবন্ধন দেওয়া হয়েছে 50%-এরও বেশি। এটি অনিয়ন্ত্রিত অবস্থায় রয়েছে। এবং মোটরসাইকেল যারা পরিচালনা করেন বা যারা চালক, তাদের কিন্তু আমাদের দেশে সেই প্রশিক্ষণও নেই। প্রশিক্ষণের অভাবে আমরা দেখবেন যে ফুটপাত দিয়েও তারা কিন্তু গাড়ি চালিয়ে দিচ্ছেন। তো তারপরে এই বিভিন্ন ধরনের গাড়ি চালকদের বিরক্তির মূল কারণ হচ্ছে, তারা বলছেন মোটরসাইকেল চালকরা রাস্তায় খুব বেপরোয়া। গতি নির্ধারণ করে দেওয়া হয়েছে ঢাকা শহরে
30 কিলোমিটার গতিবেগে এই মোটরসাইকেল চালকরা গাড়ি চালাবেন, কিন্তু সেটা নিয়ন্ত্রণ করবে কে, সেটি দেখবে কে? এই ধরনের বিভিন্ন রকম অসঙ্গতি রয়েছে, অব্যবস্থাপনা তো রয়েছে। এই ব্যবস্থাপনা ঢাকা শহরে যানজট নিয়ন্ত্রণের জন্য, সড়কের পরিস্থিতি দেখভাল করার জন্য 32টি সংস্থা রয়েছে, কিন্তু আমরা শুধু বিআরটিএ এবং ট্রাফিক পুলিশের কথা শুনে অবৈধ যানের কারণে কি আসলে একই সাথে এই যানজটগুলো আরো বাড়ছে? মানে সেগুলো নিয়ন্ত্রণে কি কোনো উদ্যোগ দেখছেন? সেটি যানজটের যে মাত্রা সেটি বাড়ছে। যারা পর্যবেক্ষক রয়েছেন, যারা বিশ্লেষক রয়েছেন, তারা এটিই বলছেন যে এই যে মোটরসাইকেলের যে ছোট গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে, সেটা প্রাইভেট কার হোক, সেটা মোটরসাইকেল হোক, এবং বড় গাড়ি যেগুলো বাস, মিনি বাস, সেগুলো বাড়তে দিতে হবে, কিন্তু সেগুলো বাড়ছে না। সেগুলো নিবন্ধনের তুলনায় ছোট গাড়ির নিবন্ধন বাড়ছে। এর মধ্যে রিক্সা তো মানে ঢাকা শহরে বলা হয়েছিল যে নির্দিষ্ট করে দেয়া হবে এবং বিভিন্ন জায়গায় সেটি বন্ধ করা হবে, সেই নির্দেশনাও কিন্তু দেয়া হয়েছে। কিন্তু তারপর আমরা দেখছি যে বিভিন্ন ধরনের রিক্সা, মিশ্র যানবাহনের যে চলাচল, একটি ডাস্টবিন, ময়লাবাহী যে গাড়ি, ছোট গাড়ি বা ছোট পণ্যবাহী যে গাড়ি, বেকারিজ বা কুকিজ, এইসব পরিবহন করে যেসব গাড়ি, সেই গাড়ির পিছনে কিন্তু দ্রুত গতি সম্পন্ন গাড়িকে থেমে থাকতে হয়। তো মানে এই যে গতির যে সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু এটি সেই নির্দেশনা অনুযায়ী আসলে ঢাকা শহরের অবস্থা সেই অবস্থায় নেই। গতিসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু দেখা গেল যে 30 কিলোমিটার কোন জায়গায়, যে ঢাকা শহরে 30 কিলোমিটার গতিতে সর্বোচ্চ চলবে যে মোটরসাইকেল, কিন্তু দেখা যাচ্ছে কোনো জায়গায় 15 বা 20 কিলোমিটার গতিতেও কিন্তু গাড়ি চলছে। সেই মিশ্র যানবাহন, যেটি ছোট যানবাহন, তার পিছনে কিন্তু পড়ে থাকতে হচ্ছে মোটরসাইকেলকে। এই দৃশ্যও কিন্তু আমরা দেখি। তার মানে এই যে ঢাকা শহরে কমপক্ষে 72টি ইন্টারসেকশন রয়েছে যেগুলোতে যানজট হয়। এই 72টি ইন্টারসেকশনে যানজট কমানোর জন্য সড়ক ও জনপথ অধিদপ্তরের একজন প্রকৌশলী সন্তোষ কুমার রায় তিনি বলেছিলেন যে 72টি ইন্টারসেকশনে ওভারপাস করতে হবে এবং গাড়ি ডান দিকেও যাবে, বাঁয়েও যাবে, নিচেও যাবে, উপরেও যাবে। আমরা কোনো জায়গায় থামবো না। এই ব্যবস্থা প্রবর্তনের জন্য তিনি একটি পদ্ধতি বের করেছিলেন এবং এটি বিভিন্ন সরকারের বিভিন্ন পর্যায়ে সেটি তিনি উপস্থাপন করেছিলেন, কিন্তু তার এই যে পদ্ধতি সেটি কিন্তু কেউ আমলে নেয়নি। তো যে প্রকল্পগুলোতে আসলে কমিশন বেশি এবং বিভিন্ন আমলা থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে লোকজন লাভবান হন, সেই প্রকল্পগুলো কিন্তু আমাদের দেশে নেওয়া হচ্ছে। তার ফলে এই যে তাৎক্ষণিকভাবে আমাদের যে বিভিন্ন ধরনের রাস্তাঘাটে দেখছি, কিন্তু আপনার কাছে প্রশ্ন করেছিলাম পার্থসারথী যে এই মুহূর্তে যে ঈদের চাপ, বিশেষ করে পশুর হাটের যে চাপ, তার প্রভাবটা আর কতদিন মানুষকে টানতে হবে? কেন আমরা একটি পরিকল্পিত ব্যবস্থাপনার দিকে আসছি না? বহু বছর ধরে তো আসলে রাস্তার উপরে গরুর মানে পশুর বাজার, পশুর হাট এগুলো করে আমরা এই জায়গাটাতে এসছি। এখন গাড়ি বেড়েছে, মানুষের যাতায়াত বেড়েছে, চাপ বেড়েছে, সেখানে আসলে কোনো সুনির্দিষ্ট পরিকল্পনার জায়গায় কেন আসা যাচ্ছে না? দেখেন যে আমাদের দেশে যে পরিকল্পনা করা হয়, এর আগেও আমি বলেছি, পরিকল্পনার পরই উড়ে যায়, থেকে যায় কল্পনা। পরিকল্পনা করা হয়, কিন্তু সেটি মাঠ পর্যায়ে যে বাস্তবায়ন করার যে অবস্থা প্রতিফলিত হয় না, সেই নির্দেশনা, বিভিন্ন সিদ্ধান্ত, বিভিন্ন সুপারিশ। এই ক্ষেত্রেও আমি বলবো যে কিছুদিন আগে বিভিন্ন স্টেক হোল্ডারদেরকে নিয়ে মিটিং করা হয়েছে, সেখানে বলা হয়েছে রাস্তার পাশে পশুর হাট বসানো যাবে না, কিন্তু বাস্তবে আমরা কি দেখি যে রাস্তার পাশেই কিন্তু পশুর হাটগুলো বেশিরভাগ বসানো হচ্ছে এবং রাস্তার সামনে যে দুরবস্থা তৈরি হয়, অব্যবস্থাপনা তৈরি হয়, সেটি মাঠ পর্যায়ে এসে কিন্তু অনেক কম কর্মকর্তারাই সংশ্লিষ্ট যারা নির্দেশনা দিয়ে থাকেন, তারা কিন্তু শেষ পর্যায়ে এসে মানে তদারকি করা বা কি হচ্ছে পরিস্থিতি তারা কিন্তু দেখেন না। শুধু নির্দেশনা দিয়েই তারা তাদের দায়িত্ব পালন করেন। ফলে আপনি যেটি বলেছেন যে এই অবস্থার আসলে পরিসমাপ্তি, এই যে সমস্যার সমাপ্তি কিভাবে ঘটবে আর পরিকল্পনা বাস্তবায়ন হবে কিভাবে? পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে
পরিকল্পনা যে নির্দেশনাগুলো দেওয়া হয়, যে সুপারিশগুলো দেওয়া হয়, সেগুলো মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে কিনা, যারা বাস্তবায়ন যখন করছেন না আসলে সিটি কর্পোরেশন আসলে এই ধরনের হাট তৈরি করছে বা অনুমোদন দিচ্ছে, তখন তারাও তো জানে যে যথেষ্ট পরিমাণে জায়গা আসলে নেই। যেমন শনির আখড়া যে পশুর হাটটি রয়েছে, এটি পুরোটাই তো সড়কের উপরে করা হচ্ছে। তাহলে সেখানে মানে সেই জায়গায় কি আসলে মাঠের ব্যবস্থা করা যায় না? আশেপাশে কোথাও কি মাঠ নেই বা একটু দূরে কি মাঠ নেই যে জায়গাটাতে আসলে এটি করা যায়? একটু দূরে করা যায়। বেশিরভাগ হাটই কিন্তু মানে খালি জায়গায় করা যায়, কিন্তু এই যে একটু প্রস্তুতি নিয়ে, একটু আরো বেশি পরিকল্পনা নিয়ে এই বিষয়টাকে নিয়ে ঈদ আসার ঈদ উল আজহা আসার আগেই, কিছুদিন আগে কিন্তু সেটি ভাবনাটা শুরু হয় এবং বহু আগে থেকে তারা এই যে পরিকল্পনাটা করা হবে, যদি করা হতো, আমরা আশা করব সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা এই বিষয়ে আরো বেশি ভাববেন এবং এই সমস্যা সমাধানের জন্য তারা আসলে যে নির্দেশনা বাস্তবায়ন করা সম্ভব হবে সেই নির্দেশনাগুলো তারা দিবেন। জি, অনেক ধন্যবাদ পার্থসারথী দাস আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন প্রতিদিনের সংবাদের প্রধান প্রতিবেদক পার্থসারথী দাস।